রায় হয়েছে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, আলোচিত রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় কিছুক্ষণ আগেই আদালত রায় দিয়েছেন। এই রায়ে অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে ধর্ষণ এবং হত্যার অভিযোগে আদালত মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছেন। এবং এই ঘটনার পরপরই, এই রায়টি ঘোষণার পরপরই এই গোটা আদালত চত্বরে একটা সমস্বরে চিৎকার এবং আনন্দের একটা আভাস বয়ে গেছে। কারণ কিছুক্ষণ আগেই যে রায়টি ঘোষণা হয়েছে, সেই রায়টি বাংলাদেশের যে বিচারিক আদালতের ইতিহাস রয়েছে, সেই বিচারিক আদালতের ইতিহাসে এই রায়টি একটি মাইল ফলক হয়ে থাকবে বলে এখানে সংশ্লিষ্ট সবাই মনে করছেন। কারণ এর আগে যখন অবজারভেশন দিচ্ছিলেন বিচারক, তখন বিচারক বলছিলেন যে ধর্ষণ শুধু পরিবার নয়, এটি পুরো সমাজের হৃদয়কে ব্যথিত করে। একই সঙ্গে বিচারক তার অবজারভেশনে বলেছিলেন যে স্বপ্না, যার সোহেল রানার স্ত্রী, তিনিও সোহেল রানার মতো একই অপরাধী এবং তাদের শাস্তি হবে তাদের কৃতকর্মের সমান। অর্থাৎ এই যে রায়টি, সেই রায়টি যতটা দ্রুত গতিতে সরকারের এই আইন বিভাগের আইনের পক্ষ থেকে যে রায়টি কার্যকর করার জন্য যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে, মামলার শুনানি হওয়ার পর থেকে বা আজ যে দ্রুত গতিতে মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীনভাবে যেভাবে এই মামলার রায়টি কার্যকর হয়েছে, সেটি বাংলাদেশের বিচারিক আদালতের ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে বলে এখানে সংশ্লিষ্ট সবাই মনে করছে। এর আগে এই রামিসা ধর্ষণের যে ঘটনাটি, সেই ধর্ষণের ঘটনায় ২০ মে মামলা দায়ের করা হয়েছিল এবং তার কিছুদিনের মধ্যে, মাত্র ৪ থেকে ৫ দিনের মধ্যে এই মামলার চার্জশিট দায়ের করা হয়েছিল। এবং আজ এই মামলার রায় দেবার জন্য দিন ধার্য করা হয় এবং এই রায়দানের দিন ধার্য করার পরে কিছুক্ষণ আগেই এই মামলার রায় ঘোষণা করেছেন মহানগর দায়রা জজ কোর্ট থেকে। এবং সেই রায়ে আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড এবং স্বপ্নারও মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তবে কিছুক্ষণ আগে এখানে যারা সংশ্লিষ্ট ছিলেন এবং আদালত প্রাঙ্গণেও সাধারণ মানুষ যারা এসেছেন এবং আশেপাশে বিভিন্ন মানুষ যারা এখানে এসেছেন, তারা দাবি জানাচ্ছিলেন যে নারকীয়তার ঘটনাটি ঘটেছে, সেই নারকীয়তার ঘটনাটিতে যদি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া না হয়, তবে সেটি বাংলাদেশের বিচারিক আদালতের ইতিহাসে সেটি একটি অন্যরকম দৃষ্টান্ত হতে পারত। তবে সেক্ষেত্রে এই যে রায়টি, সেই রায়টি ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো ধরনের এই ধরনের নৃশংসতার ঘটনাকে প্রতিরোধ করতে পারবে বলে এখানে সংশ্লিষ্টরা সবাই মনে করছেন। এর আগে যখন যুক্তিতর্কের জন্য আসামিরা এসেছিলেন, তখন ২০ মে মামলা দায়ের করার পর ট্রাইব্যুনাল এই মামলাটির রায় বাস্তবায়ন করার জন্য বা এটিকে আসলে এই আজকের এই রায়ের ঘটনার দিন পর্যন্ত নিয়ে আসার জন্য ঈদুল আজহার ছুটি শুরু হলেও এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য বিচারালয়ের ছুটি বাতিল করে মামলার শুনানির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। ১ জুন আদালত এই ২ আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেছিলেন। একই সঙ্গে পরের দিন মামলার বাদীসহ ১৮ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। ২রা জুন মামলার বাদীসহ ১৬ জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছিলেন। আদালত একই দিনে সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করেছিলেন। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর ৩রা জুন আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করা হয়েছিল এবং সেদিনই কিন্তু আসামি সোহেল রানা আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং তবে সেদিন তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। এরপর ৪ জুন আবারও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বিচারক দিন ধার্য করেছিলেন এবং তারপর রাষ্ট্রপক্ষের সঙ্গে আইনজীবীদের, রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রবিবার এই মামলাটির রায় ঘোষণা করার জন্য দিন ধার্য করা হয়। এবং কিছুক্ষণ আগেই এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। তাতে সোহেল রানাকে ধর্ষণের যে রামিসা হত্যাকাণ্ডের ঘটনাটি, সেই রামিসার হত্যার আগে রামিসাকে ধর্ষণ করার আলামত বিচারালয়ে প্রমাণিত হয়েছে এবং বিচারক বলেছেন যে এই যে আসামি সোহেল রানা এবং তাকে যিনি সহযোগিতা করেছেন তার স্ত্রী স্বপ্না, দুজনেই সমান অপরাধী এবং তাদের দুইজনকেই সমান শাস্তি দেওয়ার ক্ষেত্রে এবং বিচার বিভাগের দৃষ্টান্ত স্থাপন করার জন্য এবং ধর্ষণকে গোটা সমাজের সমস্যা হিসেবে আদালত অভিহিত করেছে এবং অভিহিত করে এই দুজনকেই মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছেন মহামান্য আদালত। এবং একই সঙ্গে আমরা ধারণা করছি যে কিছুক্ষণ পরেই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এসে আমাদের এখানে ব্রিফ করবেন এবং এই ব্রিফিংয়ে আমরা আসলে মামলার পুরো প্রক্রিয়াটি বা আজকে রায়ে মহামান্য আদালত কি বলেছেন সে বিষয়টি আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এক্ষেত্রে আমরা আরও যদি একটু বলতে চাই, সেক্ষেত্রে এর আগে যখন এই মামলার মোড়টি এই নারকীয়তার ঘটনাটি সামনে চলে আসে, তারপর যখন আসামিকে গ্রেপ্তার করা হয়, তারপর কিন্তু আসামি এই মামলাটির মোড় ঘুরিয়ে দেবার জন্য আরও বিভিন্ন চরিত্রের অবতারণা করতে শুরু করেন। তবে সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের কাছে তার এই মিথ্যা যে যুক্তিতর্কের যে প্রচেষ্টা, সেটি কিন্তু ধরাশায়ী হয়। এবং এর আগে আমরা দেখেছি
দেখেছি যে আদালতে যখন কিনা আগে শুনানি হয়েছিল সেক্ষেত্রে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছিলেন যে সোহেলের স্ত্রী স্বপ্নার সম্পৃক্ততা সম্পর্কে ধারণা করা হয়েছিল যে তিনি যদি এর সঙ্গে যুক্ত না থাকতেন তবে তিনি বাইরে এসে চিৎকার করতে পারতেন, তবে তিনি যেহেতু সেটি করেনি, সোহেলকে পালিয়ে যাবার জন্য সহায়তা করেছেন, সেক্ষেত্রে নিরপরাধ আসলে কেউই নয়। তবে সেক্ষেত্রে মামলার যিনি রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর যিনি ছিলেন তিনি বলেছিলেন যে সেই দিনের সিসিটিভি ফুটেজ না পাওয়ার ব্যাপারে, যার কারণে এই পল্লবী এলাকায় সিসিটিভি ফুটেজ না থাকার কারণে সেই ক্ষেত্রে আসামির সত্যিকার অর্থের যে গতিবিধি সেটিকে কিন্তু সে সময় ধরা যায়নি বা আসামির গতিবিধিকে সেই সময় শনাক্ত করা যায়নি। এরপরে আসামির পক্ষের আইনজীবী বলেছিলেন যে ঘটনার সময় সোহেল নেশাগ্রস্ত ছিল, সেটিও তারা পরে প্রমাণ পায়নি। এবং একই সঙ্গে আজ যে মামলার রায়টি ঘোষণা করা হলো সেই মামলার রায়ে এই মুহূর্তে সেই রামিসার ভুক্তভোগী পরিবার এবং সেই রামিসার সঙ্গে এই বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন সময়ে ধর্ষণের মতো ঘটনার সঙ্গে যারা ভুক্তভোগী হয়েছেন তাদের জন্য এই মামলাটির রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে যখন যারা এ ধরনের নারকীয় ঘটনা সংগঠিত করার মনোবাসনা পোষণ করবেন সেক্ষেত্রে তাদেরকেও আসলে এই বিষয়টি চিন্তা করতে হবে যে বাংলাদেশের বিচারালয়ে এ ধরনের ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে সেটি আসলে একটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুততম সময়ে সে শাস্তি বাস্তবায়ন করা যায় সেই দৃষ্টান্ত কিন্তু আদালত উপস্থাপন করে দেখালেন। এবং একই সঙ্গে আমরা জানি যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদেরকে এই আশ্বাস দিয়েছিলেন যে বিচারিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার উপরে যেন তারা ভরসা রাখেন, যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আজ এই বাংলাদেশের এই পল্লবীর রামিসার যে নারকীয় ঘটনা সেই নারকীয় ঘটনার কিন্তু আমরা আজ ফলাফল পেয়ে গেলাম, সেই রায়টি আমরা পেয়ে গেলাম। এবং সেই রায়ের মাধ্যমে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে উপস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আগের তুলনায় অনেক বেশি দ্বিগুণ করা হয়েছে এবং সকালবেলা কিছুটা সকাল থেকেই বেশ সতর্কতা নিয়ে রেখেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং সকাল থেকেই যখন কিনা আসামি সোহেল রানাকে এখানে এজলাসে নিয়ে আসা হয় এবং এজলাসে নিয়ে আসার পর জেল হাজতে তোলা থেকে শুরু করে আসামি সোহেল রানাকে বের করে নিয়ে আসার সকল প্রক্রিয়াতে সোহেল রানাকে জেল হাজত থেকে এজলাস পর্যন্ত নিয়ে যাবার পুরো প্রক্রিয়াটিতেই কিন্তু এখানে পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল না এবং সাংবাদিক ছাড়া কাউকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। তবে এই মামলার ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমরা এই মাত্র দেখতে পাচ্ছি যে আমাদের পেছনেই এজলাস থেকে শুনানি থেকে বের করে জেল হাজতের দিকে আবারও আসামিদেরকে নিয়ে যাবার জন্য প্রিজন ভ্যানের দিকে নিয়ে আসা হচ্ছে। এই ছিল রামিসা ধর্ষণ হত্যাকাণ্ড সেই ঘটনার মামলার রায় নিয়ে আমাদের কাছে সবশেষ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায়ের সবশেষ খবর জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।